হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক কিছুই আমরা আমাদের জীবনে অনেক দেরিতে বুঝি। আমাদের প্রিয় মানুষটাকে অনেক সময় মনের অজান্তেই ভালোবেসে ফেলি। প্রিয় মানুষটির সাথে দেখা বা কথা না বলতে পারলে মনে হয় যেন দম আটকে আসে। প্রিয় মানুষটার সাথে কথা না হওয়ার আকুব্দি কষ্ট হতে থাকে। এই কষ্ট বা দুঃখ কাউকে দেখানো যায় না, বোঝানোও যায় না। এটাকেই সত্যিকারই ভালোবাসা বলে। আর আজকে আমরা যে মুভিটা সম্পর্কে জানবো তার নাম হচ্ছে হার্ট অ্যাটাক। গল্পটা ভীষণ সাধারণ, আশা করি আপনাদের ভালো লাগবে। মাঝে মধ্যে নিজের মাইন্ড ফ্রেশ করার জন্য এরকম সাদামাটা এবং রোমান্টিক মুভি দেখা ভালো। আর এই মুভির সুন্দর একটা হ্যাপি এন্ডিংও রয়েছে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটি শুরু করে ফেলি। তো মুভির শুরুতে একটা ওয়ার্নিং দেখানো হয়। এখানে বলা হয় প্রত্যেক মানুষকে অন্তত দিনে 6 ঘন্টা ঘুমানো উচিত, এতে শরীর ভালো থাকে। এরপর এই মুভির মেইন লিডকে দেখানো হয়, মানে নায়ক আর কি। সে বলে, আমার কাছে একটা সুপার পাওয়ার আছে, আমি 3 থেকে 4 দিন না ঘুমিয়েই থাকতে পারি। আমি জানি এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কিন্তু আমাকে আমার কাজের জন্য এটা করতেই হয়। আসলে ইয়াং হচ্ছে একজন ফ্রিল্যান্সার গ্রাফিক্স ডিজাইনার। আমরা দেখতে পাই ইয়াং তার কাজ খুব দ্রুত শেষ করছে, কারণ তার কাজ যদি সময় মতো শেষ করতে না পারে তাহলে তার ক্লায়েন্ট এই কাজটা অন্য কাউকে দিয়ে দেবে। আর এই জন্য ইয়াংকে 3-4 দিন না ঘুমিয়ে হলেও তার নিজের কাজটা সময় মতো শেষ করতে হয়। এরপর আমরা দেখি ইয়াং এর কাছে তার বন্ধু জেনি আসে। জেনি ফ্রিল্যান্সিং এর কাজ করে, আর ইয়াং যে ফ্রিল্যান্সিং এর কাজ করে সেগুলো পেতে জেনি তাকে সাহায্য করে। এরপর ইয়াং নিজের কাজ শেষ করে জেনির সাথে তাদের অফিসে যায়। অফিসের বস তার কাজ দেখে বলে যে এই কাজটা দেখে কোনো ফিলিংসই হচ্ছে না, কাজটা আরও প্রফেশনাল হতে হবে। ইয়াং এর কাছে আর মাত্র 2-3 ঘন্টা সময় আছে, তার মধ্যে এই কাজটা কমপ্লিট করে তার ক্লায়েন্টকে দিতে হবে। এরপর ইয়াং আবার সঙ্গে সঙ্গেই কাজে বসে যায় এবং তার পুরাতন ডিজাইনটা বাতিল করে নতুন করে ডিজাইন করে, এবং এই ডিজাইনটা তার অফিসের বসের খুবই পছন্দ হয়। এরপর ইয়াং খাবার খেতে রেস্টুরেন্টে আসে, কিন্তু সে সেখানে খাবার অর্ডার দিয়ে ঘুমিয়ে যায়, কারণ সে 3-4 দিন ধরে না ঘুমিয়ে শুধু কাজ করে যাচ্ছে, কারণ সে অনেক দুর্বল ছিল। এরপর সন্ধ্যাবেলা জেনে আসে এবং ইয়াংকে নতুন একটা কাজ দেয় আর বলে এই কাজটা যেভাবে হোক 2-3 দিনের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে। এরপর ইয়াং ক্যালেন্ডারে দেখতে পায় যে আজকে তার বন্ধুর বাবার মৃত্যুবার্ষিকী। এখানে একটা উল্লেখ্য বিষয় হচ্ছে ইয়াং এর বন্ধুর বাবা তাকে অনেক ভালোবাসতো, নিজের ছেলের মতো ভালোবেসে বড় করেছে, আর তাই তাকে আজ সেখানে যেতেই হবে। কিন্তু ইয়াং আজকে আবার নতুন একটা প্রজেক্টের কাজ পেয়েছে, কিন্তু এই কাজটা যদি সঠিক সময় জমা না দিতে পারে তাহলে তার চাকরিটা চলে যেতে পারে। এই জন্য ইয়াং বুঝতে পারছিল না যে সে কী করবে। ফাইনালি ইয়াং একটা ল্যাপটপ নিয়ে তার বন্ধুর বাবার শেষকৃত্যের অনুষ্ঠানে যায় এবং তার বন্ধুর বাবার ছবির পিছনে বসে কাজ করতে থাকে। তখন তার বন্ধু এসে বলে, তুই যদি মৃত্যুবার্ষিকীর জন্য ফ্রি হতে নাই পারিস তাহলে লোক দেখানোর জন্য এখানে আসার দরকার ছিল না। এটা শুনে ইয়াং কিছুটা লজ্জা পায়। এরপর ইয়াং সেখান থেকে তার বাসায় চলে আসে এবং কাজ করতে থাকে, কারণ ইয়াং যদি সঠিক সময় তার কাজটা না করতে পারে তাহলে তার চাকরি নিয়ে সমস্যা হয়ে যাবে। কিন্তু কাজ করার সময় তার শরীরের বিভিন্ন জায়গায় অনেক চুলকাচ্ছিল, আর তার জন্য সে তার কাজে ঠিকভাবে মনোযোগ দিতে পারছিল না। কিছুক্ষণ পর দেখে যে তার শরীরে অনেক র্যাশ উঠেছে, আর এই জন্যই তার শরীর এত চুলকাচ্ছিল। কিন্তু কবে কবে তার শরীরে এত র্যাশ উঠেছে তা সে নিজেই জানে না। বুঝতেই পারছেন সে তার কাজ নিয়ে কতটা ব্যস্ত থাকে। সে নিজের প্রতি ছিল খুবই অযত্নশীল, তাকে তো নিজের প্রতি যত্নশীল হতে হবে। যেহেতু র্যাশের জন্য সে ঠিকভাবে কাজ করতে পারছিল না, তাই সে পরদিন একটা হসপিটালে আসে চিকিৎসার জন্য। ডক্টর যখন তার চিকিৎসা করছিল তখন সে প্রত্যেকটা মুহূর্ত জেনির সাথে ফোনে কথা বলছিল কাজের ব্যাপারে। এরপর সে যখন বিল দিতে যায় তখন জানতে পারে যে অনেক টাকা বিল হয়েছে। গত সপ্তাহে কাজটা করে সে যত টাকা পেয়েছিল তার সবই এই হসপিটালের বিল পে করতেই চলে গেছে। আর হসপিটাল থেকে যে ঔষধগুলো দিয়েছিল সেই ঔষধের মধ্যে এমন একটা ওষুধ ছিল যেটা খেলে ঘুম চলে আসে। আর আজ ইয়াং এর অনেক রাত অবধি কাজ করার কথা ছিল, কিন্তু আজ সে ওই ওষুধটা খাওয়ার জন্য অনেক দ্রুত ঘুমিয়ে পড়ে, আর সে তার কাজ সময় মতো করতে পারে না। তার কাজের দেরি হোক সে এটা মোটেও পছন্দ করে না। এরপর সে ঘুম থেকে উঠে সে তার সব ওষুধগুলো পুড়িয়ে ফেলে, কিন্তু দিন দিন তার র্যাশ বেড়েই চলছিল, তার জন্য সে ঠিকভাবে কাজ করতে পারছিল না। আর এই ব্যাপারটা জেনি খেয়াল করে, আর সে বলে যদি তোমার কাজ করতে খুবই অসুবিধা হয় তাহলে আমি তোমাকে এখন আর কাজ দিব না, আগে নিজের যত্ন নাও, সুস্থ হও, তারপর কাজ করো। এবার ইয়াং জেনির কথাটা মেনে নেয়, সে আগে নিজে সুস্থ হবে। তার জন্য সে একটা মেডিকেলে যায় ডাক্তার দেখাতে। আগেরবার সে যে মেডিকেলে গিয়েছিল সেখানে অনেক খরচ ছিল, তাই সে এবার একটি সরকারি মেডিকেল কলেজে যায় চিকিৎসা করার জন্য। খরচ অনেক কম। আর এখানে ইয়াং এসে দেখতে পায় যে অনেক বড় একটা লাইন, তাই তাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। ইয়াং ভাবে এইখানে আমার অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে, এই সময় আমি অনেক কাজ করে ফেলতে পারতাম। এর জন্য সে বেরিয়ে যাচ্ছিল। সে যখন বিরক্ত হয়ে চলেই যাচ্ছিল তখনই তার সিরিয়াল আসে আর সে দাঁড়িয়ে যায়।
একজন নার্স এসে ইয়াংকে বলে, আপনি 105 নাম্বার রুমে চলে যান। সেখানে আমরা আমাদের গল্পের মেন লিড মানে ডক্টরকে দেখতে পাই। ওনার নাম ইভা। উনি খুব ভালো একজন ডাক্তার। রোগীদের সাথে ওনার কথাবার্তা এবং আচরণ খুবই সুন্দর। ইভা ইয়াংকে বলে, আপনার সমস্যা বলুন। তখন ইয়াং বলে, আমার হাতে এবং ঘাড়ে অনেক র্যাশ হয়েছে। তখন ইভা ইয়াংকে জিজ্ঞেস করে, আপনি কি কাজ করেন? ইয়াং বলে, আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, ছবি এডিট করি। তখন ইভা মজা করে বলে, ও আচ্ছা, তাহলে আপনি সারাদিন মেয়েদের বডি দেখেন? ইয়াং বলে, ঠিক তেমন কিছু না, তাদের মুখের স্পট এবং কি পিম্পলস তো পরিষ্কার করতে হয়। ইয়াং ইভার ডেস্কের উপর কিছু বই দেখতে পায়। বইগুলো দেখে ইয়াং বলে, আপনি কি এখনো পড়াশোনা করছেন? তখন ইভা বলে, আপনি হয়তো অনেক বয়স্ক এবং অভিজ্ঞ একজন ডাক্তার আশা করেছিলেন। সমস্যা নেই, আপনি চাইলে ডাক্তার পরিবর্তন করতে পারেন, আমি কোনো কিছু মনে করব না। তখন ইয়াং বলে, না, কোনো সমস্যা নেই, আমি এমনিতেই জাস্ট বললাম। এরপর ইভা ইয়াং এর পুরো শরীর চেক আপ করতে থাকে এবং সে দেখে ইয়াং এর পুরো শরীরে র্যাশেজে ভরে গেছে। ইভা জিজ্ঞেস করে, আপনার প্রাইভেট পার্টেও কি র্যাশ আছে? এই কথা শুনে ইয়াং অনেক অপ্রস্তুত হয়ে যায়। ইভা এই বিষয়টা বুঝতে পারে ইয়াংকে বলে, দেখুন, আপনি আমার কাছে কোনো কিছু লুকাবেন না, আমি একজন ডক্টর। আপনি যদি আমার কাছে সবকিছু খুলে বলেন তাহলে আমি ভালোভাবে আপনাকে চিকিৎসা করতে পারবো। ইয়াং বলে, হ্যাঁ আছে। ইভা বলে, তাহলে আমাকে দেখান। এবারে ইয়াং তো একদম টাসকি খেয়ে যায়। প্যান্ট খুলতে হবে। সে কিছুতেই প্যান্ট খুললে দেখাতে চাচ্ছিল না। সে অনেক লজ্জা পাচ্ছিল। তখন ইভা বলে, আমি একজন ডক্টর, আমার সামনে লজ্জা পাবেন না। আমি এর আগে আরো অনেক মানুষের প্রাইভেট পার্ট দেখেছি। ইয়াং আর কোনো উপায় না পেয়ে সে তার প্যান্ট খুলতে রাজি হয়ে যায়। এরপরে ইভা তার ট্রিটমেন্ট করছিল এবং ভালোভাবে চেক করে দেখছিল। ইয়াং লজ্জায় তো উপরের দিক চেয়েছিল। তখন ইভা মনে মনে বলে, ছেলেটা এত লজ্জা পায় কেন? তখন মনে মনে ভাবি, আমি এখন বুঝতে পারছি মেয়েদের রেপ হলে তাদের কেমন লাগে। ইভা ইয়াংকে মজা করে বলে, আপনার কি মনে হয় আমি আপনাকে রেপ করেছি? তখন ইয়াং মনে মনে বলে, ডাক্তার আমার মনে মনে বলা কথাগুলো কিভাবে জানতে পারলো? এই ডক্টর সবার মনের কথাও বোঝে নাকি? ইভা ইয়াং এর চোখ মুখ দেখেই বুঝতে পারে সে রেগুলার ঘুমায় না। ইভা ইয়াংকে বলে, মনোযোগ দিয়ে শুনুন, আজ থেকে আমি আপনার ট্রিটমেন্ট শুরু করছি এবং আমি আপনাকে যে মেডিসিনগুলো দিচ্ছি সেই মেডিসিনগুলো নিয়মিত খেতে হবে। আর আপনি তো ঠিকমতো ঘুমান না। আপনি রোজ রাত 9টার মধ্যে ঘুমাবেন। আমি আপনার জন্য ঘুমের ঔষধ লিখে দিচ্ছি। মেডিসিনগুলো কখন কিভাবে খাবেন সব আপনাকে ফার্মেসি থেকে বুঝিয়ে দেবে। আর আপনাকে রোজ নিয়ম করে 1 ঘন্টা ব্যায়াম করতে হবে এবং প্রতি সপ্তাহে একবার চেক আপ করতে আসতে হবে যতদিন না পর্যন্ত আপনি সুস্থ হন। ইয়াং তখন মনে মনে ভাবতে থাকে, আমাকে এখন প্রতি সপ্তাহে কাজের সময় বাদ দিয়ে এইখানে আসতে হবে আর রাত্রি 9টার মধ্যে ঘুমাতে হবে? তাহলে আমার কাজের কি হবে? আর সব থেকে বড় কথা, সপ্তাহে একদিন এসে ডাক্তারের সামনে আমাকে প্যান্ট খুলে বসে থাকতে হবে। এরপর ইয়াং বলে, আমাকে এমন কোনো ওষুধ দিন যাতে আমি একদিনের মধ্যে সুস্থ হয়ে যাব। না মানে অল্প কিছু ওষুধ দিলেন, আমি খেলাম এবং সুস্থ থাকলাম, এমন হয় না? তখন ইভা হেসে বলে, আপনি এরকম বাচ্চাদের মতো কথা বলছেন কেন? আমি যেভাবে আপনার ট্রিটমেন্ট করছি সেভাবে আমাকে করতে দিন, এতেই আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। এরপর ইয়াং ডক্টরের সব কথা মেনে সেখান থেকে বাসায় চলে আসে। রাতে যখন ইয়াং কাজ করছিল তখন তার কাছে তার বন্ধু জেনি আসে এবং তার জন্য বাইরে থেকে খাবার নিয়ে এসেছিল। কিন্তু সে খাবারগুলো খেতে রাজি হয় না, কারণ ডক্টর ইভা তাকে বাইরের খাবার খেতে বারণ করেছিল এবং সে তাকে যে ওষুধগুলো দিয়েছিল সেইগুলো সে নিয়মিত খাচ্ছিল। কিন্তু ওষুধগুলো খাওয়ার জন্য তার খুব ঘুম পাচ্ছিল, সে নিয়মিত কাজ করতে পারছিল না। এক পর্যায়ে সে ওষুধগুলো খাওয়া বন্ধ করে দেয়, এর জন্য তার খারাপ লাগছিল। এরপর সে ব্যায়াম করার জন্য একটি জিমে ভর্তি হয়। পরের সপ্তাহে ইয়াং যখন ইভার সাথে দেখা করতে যায় তখন ইভা দেখে যে তার তেমন কোনো উন্নতিই হয়নি। ইভা বলে, আপনি আমার ঔষধগুলো ঠিকমতো খাচ্ছেন না, তাই না? তখন ইয়াং বলে, আপনি আমাকে 9টার মধ্যে ঘুমাতে বলেছেন। আমি এত তাড়াতাড়ি ঘুমালে আমি আমার কাজগুলো শেষ করতে পারবো না। আর আপনার ওই ওষুধগুলো খেলে আমার খুব দ্রুত ঘুম চলে আসে। তখন ডক্টর ইভা বলে, আপনার কাছে আপনার শরীরের চেয়ে আপনার কাজটা বেশি ইম্পর্টেন্ট। ইয়াং বলে, ঠিক এরকম না, আসলে ফ্রিল্যান্স ইন্ডাস্ট্রিতে এরকম, যখনই কাজ আসে তখনই সেটা আমাকে নিতে হয়, নয়তো অন্য কেউ নিয়ে নেবে। আর অন্য কেউ যদি নিয়ে নেয় তাহলে পরের মাসে আমাকে আর কাজ দেবে না, ওই মাসে যে কাজ করেছে তাকেই দেবে, আমি বেকার হয়ে যাব। এর জন্য চাপ নিয়ে হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে আমার কাজ শেষ করতে হয়। বলে, আপনার কি মনে হয় এইভাবে জীবনযাপন করলে কি আপনার র্যাশ ভালো হয়ে যাবে? এটা তো মাত্র শুরু হয়েছে, এত তাড়াতাড়ি ভালো হবে না। তখন ইয়াং বলে, ভালো না হলে আমার কিছু করার নেই। এরপর ইভা কিছুক্ষণ চুপ থেকে ইয়াংকে বলে, আমি কি আপনার নামটা জানতে পারি? তখন ইয়াং বলে, আমার নাম হচ্ছে ইয়াং। তখন ইভা বলে, ও আচ্ছা, আমার নাম হচ্ছে ইভা, তাহলে চলুন আমরা বন্ধু হয়ে যাই, আমরা তো সমবয়সী। তাহলে আপনি আমার সব কথা খুব সহজে বুঝতে পারবেন এবং শুনবেন, এবং তাহলে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। কারণ আমি যাকে চিকিৎসা দেব সে যদি সুস্থ না হয় তাহলে আমার কাছে মনে হবে আমি একজন ভালো ডাক্তার নই, আর আমি একজন খারাপ ডাক্তার হতে চাই না। আপনি কি আমার কথাটা বুঝতে পেরেছেন? তখন ইয়াং বলে, হ্যাঁ বুঝতে পেরেছি।
এরপর ইভা বলে, তাহলে আজ থেকে তুমি আমার সাথে ফ্রি মাইন্ডে কথা বলবে, আর আমি তোমাকে যেমনটা বলবো তুমি তেমনই করবে, ঠিক আছে? তখন ইয়াং বলে, ঠিক আছে। এরপর ইয়াং ডক্টর ইভার সাথে বন্ধুত্ব করে নেয়। এরপর ইভা তাকে কিছু ওষুধ লিখে দেয় এবং বলে, তুমি এই ওষুধগুলো ঠিকমতো খাবে এবং সামনের সপ্তাহে আমার সাথে আবারও দেখা করবে, আর আমি যেন সামনের সপ্তাহে ভালো ফলাফল দেখতে পাই। এবার ইয়াং ইভার সমস্ত কথাগুলো ফলো করার চেষ্টা করে। সে তার নিজের কাজ কমপ্লিট করে 9টার মধ্যে ঘুমাতে যাচ্ছিল। তখন সে খেয়াল করে যে সে যে এডিট করেছিল তখন একটা নায়িকার নাকের পাশে একটা পিম্পল রয়ে গেছিল। এখন সেটা তাকে রিমুভ করতে হবে, কিন্তু এখন তো তার ঘুমানোর সময় হয়ে গেছিল। তখন সে নিজেই নিজেকে বলে, এত ছোট জিনিস কেউ খেয়াল করবে না। এরপর সে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। সে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে জেনি তাকে 57বার কল দিয়েছে, কিন্তু সে কলটা রিসিভ করতে পারেনি, কারণ সে ঘুমিয়েছিল। জেনি লক্ষ্য করেছে যে ইয়াংয়ের ডিজাইনের একটা মডেলের নাকের পাশের পিম্পল রিমুভ করা হয়নি, অর্থাৎ সে আগের মতো গুরুত্ব দিয়ে কাজ করছে না, আর তার জন্য সে ইয়াংয়ের কাজটা অন্য কাউকে দিয়ে দেয়। এজন্য ইয়াংয়ের মন খারাপ হয়ে যায়। এরপর ইয়াং ইভার কাছে যায় চেক আপ করাতে। ইভা দেখে যে ইয়াংয়ের অবস্থা আগের থেকে ভালো। তখন ইভা বলে, তোমার অবস্থা আরও ভালো করতে হবে, আর এজন্য তোমাকে ফ্রি টাইমে এনজয় করতে হবে, এটা তোমার মাইন্ড ফ্রেশ করবে। এরপর ইভা ইয়াংকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি ফ্রি টাইমে কি করো? তখন ইয়াং বলে, ফ্রিল্যান্সিং করি। ইভা বলে, ঠিক তা না, তুমি তোমার বিনোদনের জন্য কি করো? না মানে তুমি ফ্রি টাইমে গান শোনো নাকি ঘুরতে বের হও? তখন ইয়াং বলে, এইসব আমার লাইফে গুরুত্বপূর্ণ না, এসব আমার কাছে শুধু সময় নষ্ট মনে হয়। তখন ইভা বলে, এখন থেকে তুমি সমুদ্র সৈকতে মাঝে মধ্যে ঘুরতে যাবে, নিজে একা সময় কাটাবে, এটা তোমার স্বাস্থ্যের পক্ষে ভালো হবে, এমনকি মাইন্ড ফ্রেশ হবে। পরের দৃশ্যে আমরা জেনির সাথে ইয়াং এর একটা মিটিং দেখতে পাই। সে বলে, তোমার জন্য এডিডাস ব্র্যান্ডের সাথে একটা কাজ করার অফার আছে। ইয়াংয়েরও এরকম ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে কাজ করার অনেক দিনের ইচ্ছে। সে যখন এমন একটা সুযোগ পেয়েছে তাই তাকে অনেক মনোযোগ দিয়ে কাজ করতে হবে। কিন্তু ডক্টর ইভা তো তাকে নিয়ম করে ওষুধ খেতে বলেছে, তাই সে ওষুধগুলো নিয়মিত খাওয়ার চেষ্টা করছিল, কিন্তু যার ফলে সে ঠিকমতো কাজ করতে পারছিল না। নির্দিষ্ট সময়ের মধ্যে তার শুধুমাত্র অর্ধেক কাজই সম্পূর্ণ হয়েছে। এটা দেখে জেনে অনেক রেগে যায় আর বলে, বাধ্য হয়ে আমাকে কাজটা এবার অন্য কাউকে দিতে হবে, যেহেতু তুমি করতে পারছো না। তখন ইয়াং তাকে বলে, প্লিজ এমনটা করো না, এই কাজটা আমার অনেক দিনের স্বপ্ন, শেষ পর্যন্ত আমি এই কাজটা হারাতে চাই না। ইয়াং জেনের কাছে অনেক রিকোয়েস্ট করে, তার জন্য তার মন একটু নরম হয়, তাই সে ইয়াংকে এই কাজটা চালিয়ে যেতে বলে। পরের বারে ইয়াং যখন হসপিটালে যায় তখন সে হসপিটালে বসে নিজের কাজ চালিয়ে যাচ্ছিল। কাজ করতে করতে এত সময় পার হয়ে যায় যে এখান থেকে সমস্ত পেশেন্ট চলে যায়, অথচ সে এটা খালি করেনি। এরপর সে যখন উঠে যাচ্ছিল তখন ইভা বাইরে থেকে বেরিয়ে এসে তার দিকে চেয়েছিল। ইয়াং যখন এটা খেয়াল করে তখন সে ইভার কাছে যায়। ইভা তাকে বলে, তুমি ওষুধগুলো ঠিকমতো খাচ্ছ না, তাই না? তুমি আবার নিজের থেকে বেশি তোমার কাজকে গুরুত্ব দিচ্ছ, কিন্তু তোমার কাজ এত বেশি গুরুত্বপূর্ণ নয়, আর তোমার নিজের প্রতি যত্ন নেওয়া উচিত। তুমি এরকম পাগলের মতো কাজ করতে থাকলে অসুস্থ হয়ে যাবে, বেশি দিন বাঁচবে না তুমি। তখন ইয়াং বলে, আমি বেশি দিন বাঁচি বা না বাঁচি সেটা তোমাকে দেখতে হবে না, তোমার জন্য আমি ঠিকভাবে কাজ করতে পারছি না, আমি অনেক বড় একটা কাজ পেয়েছি, আর এটা আমি তোমার কথা শুনে হারাতে পারবো না। আমার লাইফে তুমি এতটা ইন্টারফেয়ার করতে পারো না। সব বলে ইয়াং ওখান থেকে চলে আসে। কিন্তু ইভার সাথে এত কঠিন ব্যবহার করার জন্য ইয়াংয়ের অনেক খারাপ লাগতে থাকে। ইভা তো তার ভালোর জন্য এই কথাগুলো বলেছিল, ইভার সাথে এইভাবে কথা বলাটা ঠিক হয়নি। পরের দৃশ্যে আমরা দেখি ইয়াং তার ক্লায়েন্টের সাথে মিটিং করছিল। সে আজও তার এডিটিংয়ে একটা ভুল করেছে। এতে বোঝা যায় ইয়াং আগের মতো আর তার কাজে ফোকাস করতে পারছে না, আর তার জন্য তার কাছ থেকে এই কাজটা হাতছাড়া হয়েছে। তার মানে এখন থেকে ইয়াংকে বেকার বসে থাকতে হবে। এরপর ইয়াংয়ের সাথে তার এক কলিগের দেখা হয়। সে বলে, ভালোই হয়েছে, এখন থেকে তুমি কিছুদিন রেস্ট নিতে পারবে। এই ছুটির সময়টায় কি করবে কিছুতেই বুঝতে পারছে না। সে নিয়মিত ওষুধ খায়, এক্সারসাইজ করে, এমনকি ডক্টর ইভার কথা মতো সে সমুদ্রের পাশে ঘুরতেও যায়, একা কিছু সময় কাটায়। পরের বার সে যখন ইভার কাছে নিজের ট্রিটমেন্ট করতে যায় তখন সে সেখানে গিয়ে ইভাকে দেখতে পায় না। ইভার জায়গায় অন্য আরেকজন ডক্টরকে দেখতে পায়। ইয়ং ডক্টরকে জিজ্ঞাসা করে ইভা কোথায়। ডক্টর বলে যে তার পরীক্ষা চলছে। আপনারা হয়তো খেয়াল করেছেন যে ইভা পড়াশোনা করত, সে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। ইয়ং ওই ডক্টরের কাছ থেকে ইভার নাম্বার নেয় এবং তাকে মেসেজ করে এবং আগের ব্যবহারের জন্য তার কাছে ক্ষমাও চায়। ইভা তাকে বলে, তুমি ঠিকমতো ঔষধ খেও, বাইরে ঘোরাঘুরি করো এবং মাঝে মধ্যে সানরাইজ দেখতে যেও, এবং পরের সপ্তাহে আমার সাথে দেখা করো, কেমন? ইয়ং মনে মনে বলে, ইভা এটা সত্যি অনেক ভালো, শেষবার আমি তার সাথে কত খারাপভাবে কথা বলেছি,
তারপরে সে আমার সাথে কত সুন্দর কথা বললো, আমাকে সবকিছু বুঝিয়ে বলল। ইয়াং সিদ্ধান্ত নেয় সে এবার থেকে ইভার সব কথা শুনবে এবং সে যেভাবে চিকিৎসা করবে তার সব কথাগুলো সে মেনে নেবে। ইভা ইয়াং এর কথা মতো এখন থেকে রাত 9টার মধ্যে ঘুমিয়ে পড়ে, ব্যায়াম করে, মাঝে মধ্যে সানরাইজ সানসেট দেখতে যায়। প্রথম প্রথম তার কাছে এগুলো ভালো লাগতো না, কিন্তু আস্তে আস্তে তার কাছে এই সব কিছু ভালো লাগতে শুরু করে, যেন সে আস্তে আস্তে বদলে যাচ্ছে, নিজের উপর যত্নশীল হচ্ছে। পরের বার সে যখন হসপিটালে যায় তখন সে দেখে একজন লোক ইভার উপর চিল্লাচিল্লি করছে। আসলে ইভা একটা বাচ্চার ভুলভাবে চিকিৎসা করেছে। সে তো এখনো পড়াশোনা করছে, সে এখনো অনেক কিছুই জানে না। ইয়াং যখন ইভার কাছে যায় তখন সে দেখে যে ইভার অনেক মন খারাপ। ইয়াং ইভাকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? ইভা ইয়াং এর হাতের স্পটগুলো দেখে। তখন ইয়াং ইভাকে বলে, আমার তোমার সাথে কিছু কথা আছে ডাক্তার, তুমি একটু বাইরে চলো। এরপর তারা বাইরে আসে। ইভা ইয়াংকে বলে, আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আমি একজন ভালো ডাক্তার হব, কিন্তু আমি ভালো ডাক্তার হতে পারিনি। তার জন্য একজন লোক আমাকে সবার সামনে অপমান করলো। আমি আসলে এই বাচ্চাটার খুব ভালোভাবে চিকিৎসা করতে চেয়েছিলাম, কিন্তু আমি তা পারিনি। একজন রোগী আমার কাছ থেকে অসুস্থ হয়ে ফিরে গেল, এটা আমার জন্য অনেক লজ্জাজনক ব্যাপার। তখন ইয়াং বলে, তুমি এতটা মন খারাপ করো না, মানুষের তো ভুল হতেই পারে, ঠিক না? আর তাছাড়া তোমার এখনো পড়াশোনা শেষ হয়নি, এখনো তুমি অনেক কিছু জানো না। যখন তুমি তোমার পড়াশোনা শেষ করে একজন অভিজ্ঞ ডাক্তার হয়ে যাবে তখন তোমার কাছ থেকে আর কোনো অসুস্থ রোগী ফিরে যাবে না। এখন তুমি অত বেশি চিন্তা করো না, যেটা হওয়ার হয়ে গেছে। সামনে যাতে আর কোনো ভুল না হয় সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। ইভা বলে, ঠিক আছে, খেয়াল রাখবো। তোমার চোখের নিচেতে এখন আর কালি নেই, তার মানে তুমি কি এখন ঠিকমতো ঘুমাচ্ছ? ইয়াং বলে, ঠিকমতো ওষুধগুলোও খাচ্ছি। ঠিক আছে, আমি তাহলে আজ আসি, অন্য কোনো দিন দেখা হবে। তুমি মন খারাপ করবে না, মনোযোগ দিয়ে কাজ করবে, ঠিক আছে? ইভার কাছে ইয়াং এর কথাগুলো অনেক ভালো লাগে, কারণ তার এই সময়ে মানসিক সাপোর্টের অনেক দরকার ছিল। এরপর ইয়াং বাসায় এসে দেখে যে তার শরীরের সমস্ত র্যাশেস ভালো হয়ে গেছে। তার মানে ইয়াং এখন একদম সুস্থ হয়ে গেছে। কিন্তু তারপরও তার মন খারাপ হয়, কারণ এখন আর সে ইভার কাছে যেতে পারবে না। এভাবে কিছুদিন পার হয়ে যায়। ইয়াং তার নিজের কাজে ফিরে আসে এবং তার কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে তার কাজে কোনোভাবেই মনোযোগ দিতে পারছে না। সে ইভাকে অনেক মিস করছে। অনেক দিন ধরে তার ইভার সাথে দেখা বা কথা হচ্ছে না, তার জন্য তার খুব খারাপ লাগছিল। এরপর সে একদিন ইভার সাথে দেখা করতে আসে। ইভা তাকে বলে, এখন তো তুমি সুস্থ হয়ে গেছো, এখন তোমার আর এখানে আসার প্রয়োজন ছিল না। এরপর তারা দুজন দুজনের দিকে চেয়ে কতক্ষণ বসে থাকে। ইয়াং ইভাকে অনেক কিছু বলতে চাইছিল, কিন্তু কিছুতেই বলতে পারছিল না। ইভারও ইয়াংকে অনেক কিছু বলার ছিল, কিন্তু বলতে পারছে না। দুজনই কোনো এক অজানা বাধার কারণে বলতে পারছে না। কিছুক্ষণ পর ইয়াং ইভার কেবিন থেকে বাইরে বের হয়ে আসে। কিছুক্ষণ সে ওইখানে একা একা দাঁড়িয়ে থাকে। এরপর সে বাসায় চলে আসে। বাসায় চলে আসার পর তার ভীষণ একা একা লাগে। সে মনে মনে ভাবে, এখন যদি ইভা তার পাশে থাকতো তাহলে তার কত ভালো লাগতো। কিন্তু সে নিজেই জানে না সে ইভাকে এতটা মিস করছে কেন। সারা রাত ইয়াং ঘুমাতে পারে না। সকালবেলা ইয়াং এর সাথে তার এক কলিগের দেখা হয়। তার কলিগ বলে, ইভার সাথে তোমার সপ্তাহে মাত্র একবার দেখা হলো, তার কারণে তুমি তোমার সব কাজ বাদ দিয়ে 9টার মধ্যে ঘুমিয়ে পড়তে, সকালবেলা উঠে ব্যায়াম করতে যেতে, সানরাইজ দেখতে যেতে। ইভার জন্য তুমি অনেক কিছু করেছো। ইভার জন্য তোমার লাইফস্টাইলটাই বদলে গেছে। ইভার কথাগুলো তোমার কাছে ভালো লাগতো বলি তুমি ইভার সব কথা শুনতে। এক কথায় তোমার জীবনের সাথে ইভা মিশে গেছে। এরপর ইয়াং বাসায় চলে আসে, কারণ তার কাছে অন্য কোনো কাজ নেই। তার কাজটা অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে। সে সারাক্ষণ শুধু ইভাকেই মিস করে। সে এখন ইভার কাছে যেতেও পারছে না, কোন অজুহাতে ইভা যাবে তার কাছে। আর সে ইভার সামনে গিয়ে তো কিছু বলতেও পারবে না। এভাবেই কয়েকদিন কেটে যায়। ইয়াং এখনই ইভাকে শুধু মিস করে। ইভা তার সাথে কিভাবে কথা বলতো, কিভাবে তার কেয়ার নিত, এই সব কিছু তার মনে পড়ছে। আর এখন সে ইভার সাথে কথা বলতে পারছে না বলে তার অনেক কষ্ট হচ্ছে। তার নিজের অজান্তেই তার দম আটকে আসছে, তার বুকে অনেক ব্যথা হচ্ছে। এক পর্যায়ে তার মনে হচ্ছে সে হয়তো আর বাঁচতে পারবে না। এরপর সে মাথা ঘুরিয়ে নিচে পড়ে যায়। তখন তার সামনে ইভার চেহারা ভেসে ওঠে। ইভা যেন তাকে বলছে, তোমাকে আমার জন্য বাঁচতে হবে। এর কিছুক্ষণ পরে ইয়াং জ্ঞান হারিয়ে ফেলে। তার জ্ঞান ফেরে হাসপাতালের বেডে। তার বন্ধুরা তাকে হাসপাতাল নিয়ে এসেছিল। এবারের মতো ইয়াং এর জীবন বেঁচে গেছে। ইয়াং এর হার্ট অ্যাটাক হয়েছিল, আর এই মুভির নামও হার্ট অ্যাটাক। ইয়াং এর পাশে তার বন্ধু জেন বসেছিল। জেনি তাকে বলে, আমি তোমার বিষয়ে সবকিছু জানি, তুমি তো ডক্টর ইভার প্রেমে একদম পাগল হয়ে গেছো। তোমার মনের কথা তাড়াতাড়ি তোমার ডাক্তারকে বলে দাও। এরকম সত্যিকারই ভালোবাসা যদি মনের মধ্যে আটকে রাখো তাহলে তো দম আটকে আসবেই। আর তোমার তো এমনিতেই হার্ট অ্যাটাক হওয়া উচিত। সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকো, নিজের যত্ন নাও না। কিছুদিন পরে ইয়াং সুস্থ হলে সে ইভার সাথে দেখা করতে যায়। ইভাও তাকে অনেক মিস করছিল। ইভা বলে, যেদিন থেকে তোমার চিকিৎসা শেষ হয়েছে সেদিনের পর থেকে তুমি আর আসো না। আমি জানি তুমি আর আসবে না, কিন্তু তারপর আমি তোমার জন্য অপেক্ষা করতাম।
আমি যদি সাধারণ একজন রোগীর মতো তোমার চিকিৎসা করতাম তাহলে তোমাকে এতটা মিস করতাম না। আমি তোমাকে বন্ধুর মতো ভেবেছি, এমনকি তুমি আমার সাথে বন্ধুর মতো কথা বলেছো। ইয়াং বলে, যখন তুমি আমার পাশে থাকো তখন আমার অনেক ভালো লাগে, আর যখন তুমি আমার পাশে থাকো না আমি তোমাকে অনেক মিস করি। মাঝে মধ্যে একা সময়গুলো কাটতে চায় না, দম আটকে আসে, মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর তোমার চিকিৎসা পাওয়ার জন্য, তোমার কেয়ার পাওয়ার জন্য সারা জীবন আমি অসুস্থ থাকতেও রাজি আছি। ইভা কিছুক্ষণ চুপ থাকে, এরপর মিষ্টি করে একটা হাসি দিয়ে তার হাতটা ইয়াং এর দিকে বাড়িয়ে দেয়। ইয়াং ইভার হাত ধরে আর বলে, এখন থেকে তোমাকে প্রতিদিন আসতে হবে। তুমি যখন থাকো না আমি তোমাকে অনেক মিস করি। সেটার চিকিৎসা কি করবে বলো? আর আমার যখন মন খারাপ থাকবে তখন তুমি আমাকে মেন্টালি সাপোর্ট দিবে। আমি যদি তোমার শরীরের চিকিৎসা করি তাহলে তুমি আমার মনের চিকিৎসা করবে। আর এরকম একটা সুন্দর এবং সুইট মোমেন্টে এই মুভিটি শেষ হয়। তো গাইস, আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমাদের এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। তো আজ আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।